ফৌজদারি কার্যবিধি ধারা 6 বলছে ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, অর্থাৎ ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ কি এটি বলছে ধারা 6। সুপ্রিম কোর্ট এবং অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত ফৌজদারি আদালত দুই প্রকার। দেখেন কি কি, একটা হচ্ছে দায়রা আদালত, আরেকটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এটা কত বলতেছে? ধারা 6 উপধারা 1 উপধারা 1 কি বলছে? ফৌজদারি আদালত দুই প্রকার, সুপ্রিম কোর্ট ব্যতীত এবং অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত। কিন্তু ঠিক আছে, সুপ্রিম কোর্ট এবং অন্য কোনো আইনে আদালত গঠিত আদালত ব্যতীত ফৌজদারি আদালত দুই প্রকার। কি কি? একটা হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এটা কততে বলছে? 6-1 6-2 কি বলছে? দেখেন 6-2 বলতেছে ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এই যে ম্যাজিস্ট্রেট দেখলাম ম্যাজিস্ট্রেট এখন হচ্ছে দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন সেই দুই শ্রেণী কি? একটা হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। যখন কোনো ম্যাজিস্ট্রেট নিজেকে ম্যাজিস্ট্রেট বলে, সে কিন্তু ধরে নিতে হবে তখন সে হচ্ছে বিচারিক ম্যাজিস্ট্রেট অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট সে যদি শুধুমাত্র সে নিজেকে যদি বলে যে আমি ম্যাজিস্ট্রেট, তাহলে কিন্তু সেটা আইনত ভুল হবে। কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবশ্যই বলতে হবে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কিন্তু কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বলার প্রয়োজন নাই যে আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যদি সে বলে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে ধরে নিতে হবে সে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। শুধুমাত্র সে যদি বলে যে আমি ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, শুধুমাত্র সে যদি বলে যে আমি ম্যাজিস্ট্রেট, তাহলে ধরে নিতে হবে সে কি বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কিন্তু কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি বলে যে আমি ম্যাজিস্ট্রেট, তাহলে কিন্তু সেটা ভুল হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবশ্যই মেনশন করতে হবে যে সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এই ধারা 6 আরেকটি উপধারা আছে। উপধারা 3 বলছে যে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 6 উপধারা 3 কি বলছে? যে 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই 4 শ্রেণী কি? প্রথমটি হচ্ছে মহানগর এলাকার জন্য সিজিএম অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমার বোর্ডটা ছোট হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত লিখেছি যে মহানগর এলাকার জন্য কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর অন্য এলাকার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। খতে বলতেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, গতে বলতেছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ঘতে বলতেছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অর্থাৎ আমরা দেখলাম কি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কয় প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার প্রকার। কি কি? প্রথমটা হচ্ছে মহানগর এলাকার জন্য সিজিএম বা অন্য এলাকার জন্য মহানগর এলাকার জন্য সিএমএম এবং অন্য এলাকার জন্য সিজিএম। খতে বলতেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, গতে বলতেছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ঘতে বলতেছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই ছিল আমাদের ধারা 6। ধারার সাথে কি বলছে? ধারার সাথে বলছে দায়রা বিভাগ ও জেলা সমূহ। দেখেন ধারার সাথে উপধারা 1 বলছে বাংলাদেশের কতিপয় দায়রা বিভাগ থাকিবে, প্রত্যেকটি দায়রা বিভাগ একটি জেলা হইবে অথবা প্রত্যেকটি দায়রা বিভাগে একাধিক জেলা থাকিবে। আচ্ছা দেখেন ধারার সাথে কি বলতেছে? ধারার সাথে বলতেছে যে দায়রা বিভাগ ও জেলা সমূহ। ধারার সাথে 1 বলতেছে যে বাংলাদেশে কিছু দায়রা বিভাগ থাকবে, কতিপয় দায়রা বিভাগ থাকবে। সেই দায়রা বিভাগগুলো কিভাবে গঠন হবে? সেই দায়রা বিভাগগুলো একটি জেলা নিয়ে গঠিত হবে অথবা একটি দায়রা বিভাগে একের অধিক অর্থাৎ 2টি বা 3টি বা 4টি জেলা নিয়ে একটি দায়রা বিভাগ গঠিত হবে। এটি কতটা বলতেছে? ধারার সাথে 1। ধারার সাথে 1 কি বলছে আবার বলি যে বাংলাদেশের কতিপয় দায়রা বিভাগ থাকবে, বাংলাদেশের কিছু দায়রা বিভাগ থাকবে, সেই দায়রা বিভাগগুলো একটি জেলা হইবে, সেই দায়রা বিভাগ একটি জেলা হইবে অথবা প্রত্যেকটি দায়রা বিভাগে একাধিক জেলা থাকবে। অর্থাৎ সেই দায়রা বিভাগ হয় একটি জেলা নিয়ে গঠিত হবে বা কয়েকটি জেলা নিয়ে সেই দায়রা বিভাগ গঠিত হবে। এটি বলছে ধারা 7-এর 1। ধারা 7-এর 2 কি বলতেছে? উপধারা 2 কি বলতেছে? যে বিভাগ ও জেলা পরিবর্তন। এই যে দায়রা বিভাগ আছে বা জেলাগুলো যে আছে, সেই জেলার পরিবর্তন সরকার বিভাগ বা জেলার সীমারেখা বা সংখ্যা পরিবর্তন করতে পারে। এই যে দায়রা বিভাগ বা জেলাগুলো রয়েছে, সেই জেলার বা বিভাগের সীমারেখা বা সংখ্যা সরকার চাইলে পরিবর্তন করতে পারে। এটি বলছে ধারা 7-এর 2। ধারা 7-এর উপধারা 2 আমরা কি দেখলাম? যে সরকার চাইলে বিভাগ বা জেলার সীমারেখা বা সংখ্যা পরিবর্তন করতে পারে, তাই তো দেখলাম। এখন উপধারা 3 কি বলছে? দেখেন বলছে পরিবর্তন না হওয়া পর্যন্ত বিভাগ ও জেলা বহাল রাখিবার ব্যবস্থা। এই যে কার্যবিধি যে প্রণয়ন হয়, এর আগে তো দায়রা বিভাগ ছিল, তাই না? দায়রা বিভাগ ছিল। এখন এই বিধি প্রণয়ন হওয়ার পরে উপধারা 2-এ 7-এর উপধারা 2-এ যদি সরকার যদি পরিবর্তন না করে, তাহলে আগে যে দায়রা বিভাগগুলো ছিল সেগুলো সে একই রকম থাকবে, অর্থাৎ বহাল রাখিবার ব্যবস্থা। পরিবর্তন না হওয়া পর্যন্ত বিভাগ ও জেলা বহাল রাখিবার ব্যবস্থা, অর্থাৎ সেই যে দায়রা বিভাগ যে গঠিত ছিল বা যেরকম ছিল সেরকম রাখার ব্যবস্থা করা হয়েছে কততে? 7-এর 3-এ।
সাথের উপধারা 4 কি বলছে দেখেন, 4 বলতেছে মহানগর এলাকার দায়রা বিভাগ বলিয়া গণ্য হইবে। আমরা কি দেখলাম যে একটা দায়রা বিভাগ কি নিয়ে গঠিত হবে, একটা জেলা নিয়ে গঠিত হবে বা কয়েকটা জেলা নিয়ে একটা দায়রা বিভাগ গঠিত হবে, তাই তো? এটা দেখলাম। এখন এই যে মহানগর আছে, বাংলাদেশের যে কিছু মহানগর আছে, এই মহানগর প্রত্যেকটি মহানগরে একটি করে দায়রা বিভাগ, এটি বলছে আমাদের ধারা 7 উপধারা 4 উপধারা কি বলতেছে যে মহানগর এলাকা দায়রা বিভাগ বলিয়া গণ্য হবে, অর্থাৎ বাংলাদেশের যে কয়েকটি মহানগর এলাকা আছে তারা প্রত্যেকটি একটি করে দায়রা বিভাগ, এটি বলছে আমাদের ধারা 7 উপধারা 4। ধারা 8, ধারা খুবই সিম্পল কথা বলছে। ধারা বলছে যে জেলাকে উপজেলায় বিভক্ত করিবার ক্ষমতা। এখন এই যে বিভক্ত করবে, কে করবে? এই বিভক্তটা করবে সরকার। কে করবে? সরকার। সরকার চাইলে একটি জেলাকে একাধিক উপজেলায় বিভক্ত করতে পারে, এটি আমাদের ধারা 8 বলছে। তো এই ছিল আমাদের ধারা 8। ধারা 6 আমরা কি দেখেছিলাম? ধারা 6 আমরা দেখেছিলাম যে ফৌজদারি আদালত কয় প্রকার? ফৌজদারি আদালত 2 প্রকার। সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত ফৌজদারি আদালত 2 প্রকার। কি কি? একটি হচ্ছে দায়রা আদালত, আরেকটি হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এটা আমরা কততে দেখেছি? ধারা 6 দেখেছি। ধারা 7 কি দেখেছি? দায়রা বিভাগ কিভাবে গঠিত হবে, ঠিক আছে? দায়রা বিভাগ একটি জেলা বা একাধিক জেলা নিয়ে দায়রা বিভাগ গঠিত হবে এবং মহানগরী এলাকাকে দায়রা বিভাগ বলে গণ্য করা হবে। ধারা 9 কি বলছে দেখেন, ধারা 9 বলছে দায়রা আদালত। ধারা 6 কিন্তু আমরা দায়রা আদালত বলছি, দায়রা আদালতের শ্রেণী বিভাগ করিনি, ঠিক আছে? ধারা 9 কিন্তু দায়রা আদালতের শ্রেণী বিভাগের কথা বলছে। ধারা 9 এর একই বলতেছে কি দেখেন, সরকার প্রতিটি দায়রা বিভাগের জন্য একটি করে দায়রা আদালত প্রতিষ্ঠা করবে। ধারা 7 আমরা কি দেখেছিলাম যে একটি জেলা বা একাধিক জেলা নিয়ে দায়রা বিভাগ গঠিত হবে। এই যে দায়রা বিভাগ গঠিত হবে, দায়রা বিভাগ, এখন এই দায়রা বিভাগের জন্য সরকার কি করবে? একটি করে দায়রা আদালত প্রতিষ্ঠা করবেন এবং একজন জাজ নিয়োগ করবেন, ঠিক আছে? কি করতেছে? দায়রা বিভাগের জন্য একটি করে দায়রা আদালত প্রতিষ্ঠা করতেছে এবং একজন করে জাজ নিয়োগ করতেছে। আবার কি বলতেছে যে মহানগরী এলাকার জন্য দায়রা আদালত মহানগরী দায়রা আদালত মর্মে গণ্য হবে। এলাকার জন্য যে দায়রা আদালত থাকবে সেই দায়রা আদালত কি নামে গণ্য হবে? মহানগরী দায়রা আদালত নামে গণ্য হবে। এটি আমাদের ধারা 9 এর 1 বলতেছে। সরকার গেজেটে বা বিশেষ আদেশে দায়রা আদালত কোন স্থানে বা স্থানসমূহে অবস্থান সম্পর্কে নির্দেশ প্রদান করবেন। কোন সময়ে অবস্থান করবে সে সম্পর্কে নির্দেশ প্রদান করতে পারেন, ঠিক আছে? কিন্তু আদেশ প্রদান না করা পর্যন্ত দায়রা আদালত আগের মতো বসবে। অর্থাৎ এই যে দায়রা আদালত কোন স্থানে বা কোন স্থানে বসবে বা অবস্থান করবে সেই সম্পর্কে সরকার নির্দেশ প্রদান করতে পারে, কিন্তু সেই নির্দেশ না হওয়া পর্যন্ত বা সেই আদেশ না হওয়া পর্যন্ত যে অবস্থান আগে যে অবস্থানে ছিল সেই অবস্থানে দায়রা আদালত বসবে। এটি আমাদের ধারা 9 এর উপধারা 2। ধারা 9 এর উপধারা 3 বলতেছে সরকার অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজ নিয়োগ করিতে পারবে। কি বলতেছে? যে সরকার অতিরিক্ত দায়রা জজ ও সহকারী দায়রা জজ নিয়োগ করতে পারবেন, এটা বলছে ধারা 9 এর উপধারা 3। উপধারা 3 এর ক বলতেছে বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ নিযুক্ত হবেন। এই যে দায়রা জজগুলো নিযুক্ত হবেন তারা কারা? তারা হচ্ছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যগণ। তাহলে 3 ধরনের দায়রা জজকে দেখতে পেলাম। প্রথম হচ্ছে দায়রা জজ, দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত দায়রা জজ এবং তৃতীয় হচ্ছে যুগ্ম দায়রা জজ। ধারা 9 এর উপধারা 4 কি বলতেছে? সরকার এক দায়রা বিভাগের জজকে অপর একটি বিভাগের অতিরিক্ত দায়রা জজ নিয়োগ করতে পারে। অর্থাৎ এখানে বলতেছেন যে একটি বিভাগের দায়রা জজকে অপর একটি দায়রা বিভাগের অতিরিক্ত দায়রা জজ নিয়োগ করতে পারেন এবং তিনি নির্দেশ অনুসারে দুটি বিভাগের যে কোনো একটি বা একাধিক স্থানে মামলা নিষ্পত্তি করতে পারেন। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে দেখলাম যে একটি দায়রা বিভাগের জজকে অপর একটি দায়রা বিভাগের অতিরিক্ত দায়রা জজ নিয়োগ করতে পারেন। কি পারেন? সরকার। এবং যাকে নিয়োগ করা হবে তিনি একটি বা একাধিক স্থানে মামলা নিষ্পত্তি করতে পারেন। এটি বলছে আমাদের ধারা 9 এর উপধারা 4। ধারা 9 এর উপধারা 5 কি বলতেছে? বলছে এই বিধি কার্যকর হওয়ার সময় যে সমস্ত দায়রা আদালত বিদ্যমান ছিল সেই সবগুলোই এই বিধি অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। অর্থাৎ এই বিধি যখন প্রতিষ্ঠিত, অর্থাৎ কার্যবিধি যখন প্রতিষ্ঠিত হয় বা এই কার্যবিধি যখন কার্যকর হয় তার আগে যে সমস্ত দায়রা আদালত ছিল সেই সকল দায়রা আদালত এই বিধি অনুসারে প্রতিষ্ঠিত হয়েছে বলে ধরে নেওয়া হবে। এটি বলতেছে আমাদের কত? ধারা 9 এর 5। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।